আপনি আসলে কি দেখছেন? হরমুজ প্রণালী কি আসলে কি সেখানেই কি আসলে ডুববে আমেরিকা নাকি? প্রথম কথা হচ্ছে যে আগে সবাইকে আমার সালাম, জি। আসসালামু আলাইকুম, দর্শক শ্রোতা ভাই বোনদেরকে। তো ওই যে আপনি যেহেতু 1956 সালের যেটা নিয়ে বলছিলেন, এটা বোধহয় একটু ব্যাখ্যা করা দরকার, কারণ আমাদের দর্শক শ্রোতা হয়তো অনেকে এটা নাও জানতে পারেন। 1956 সালে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল তারা সুয়েজ ক্যানাল দখল করে। তার আগে আগে গামাল আব্দুল নাসের, যিনি প্রেসিডেন্ট ছিলেন মিশরের, তিনি সুয়েজ ক্যানালকে জাতীয়করণ করেন। জাতীয়করণ করার পরেই তারা আক্রমণ করে এবং তারা কিন্তু মিলিটারিলি, সামরিকভাবে তারা কিন্তু পুরোপুরি সফল হয়ে যায়। তারা এটা দখল নিয়ে ফেলে দুই পারি সুয়েজ ক্যানালের। কিন্তু সেই সময় যখন আমেরিকা, তখন আইজেনহাওয়ার অ্যাডমিনিস্ট্রেশন, তারা বলেন যে তোমরা এক্ষুনি এখান থেকে সরো, এক্ষুনি এখান থেকে সরো এবং এটা ইজিপ্টের হাতে এখনই ফেরত দাও। এবং সেই সময় যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, অ্যান্থনি এডেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিলের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন। এবং সেই সময় বোঝা যায় যে ব্রিটেনের এখন আর সেই আগের মতো কোনো ক্ষমতা নাই, এখন তাকে আমেরিকার কথা মতো চলতে হবে। এখন সেই সময় ব্রিটেন আর এখনকার আমেরিকার সাথে কিন্তু আরও কিছু মিল আছে। সেই সময় ব্রিটেনের যেই আপনার ধার ছিল, যে ঋণ ছিল, এবং ঋণ পেমেন্ট, তাদেরকে যেই ঋণের কিস্তি পে করতে হতো, সেই ঋণের কিস্তির কাছাকাছি কিন্তু এখন আমেরিকাও আসতেছে। হ্যাঁ, আমেরিকা আপনি জানেন $39 ট্রিলিয়নের বারবার বাড়ছে। তো সুতরাং সেই হিসাবে আমি বলবো যে তাদের মধ্যে সাদৃশ্য আছে। তবে আরেকটা জিনিসও বলা দরকার, যে সেটা হচ্ছে যে আমেরিকা তো হচ্ছে সুপার পাওয়ার, একমাত্র পরাশক্তি এখন বলা হয়। সেটা একটা বিশাল হাতির মতো, একটা বিশাল একটা ইয়ে, তো তার মরতেও সময় লাগবে। হ্যাঁ, আমি বলছি না, কিন্তু আমার যেটা ধারণা, যে মৃত্যু না হলেও যদি অবনতির কথা বলি, যদি তার যে আগের যে 1 নম্বর স্থান থেকে সে কি আসলে কয়েকজনের মধ্যে তাকে ভাগ করে নিতে হবে কিনা এই পৃথিবী, যেমন ধরেন চীনের সাথে অথবা রাশিয়ার সাথে, এই অধ্যায়টা কিন্তু শুরু হয়ে গেছে। আমি আপনাকে বলতে পারি এই অধ্যায়টা শুরু হয়ে গেছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন, আমরা আরো ইয়ে করে বলবো যে এখন আর সে ইরানকেও যদি মানে পর্যুদস্ত করতে না পারে, পরাভূত করতে না পারে, আমার এখন মনে হচ্ছে ওই যে 1905 সালে যে জাপানের কাছে যখন রাশিয়া হারে, তখন কিন্তু রাশিয়া যেরকম একটা মানে জাপানের উত্থান হইলো এবং রাশিয়ার যেমন ইউরোপিয়ানদের ফল শুরু হইলো বলা হয়, পতন শুরু হইলো সেই সময় বলা হয়, ঠিক সেরকমভাবে এই যুদ্ধটাও একটা আমি মনে করি যে আগামী দিনে পরাশক্তিগুলোর মধ্যে একটা বিরাট ভূমিকা রাখবে। এবং অ্যাকচুয়ালি এখন রাশিয়া এবং চীনের স্বার্থই হচ্ছে যে ইরানকে দিয়ে আমেরিকাকে পর্যুদস্ত করা। এবং আমার মনে হয় যে যেহেতু আমেরিকা এখন পর্যন্ত চীনকে অথবা রাশিয়াকে এই কাজ থেকে নিবৃত্ত করতে পারে না, এবং তার নিবৃত্ত করার ক্ষমতাও আছে বলে মনে হয় না, সেই জন্য আমি বলবো যে আপনি যেই ইয়েটা নিয়েছেন সেটা অবশ্যই মোটা দাগে একেবারেই সঠিক বলে আমি মনে করি। জি, সাকিব ভাই আমাদের মাঝে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রাসেদুজ্জামান ফুয়াদ উপস্থিত হয়েছেন। ফুয়াদ ভাই, আমি আপনার কাছে আসতেছি। আমাদের আজকের বিষয় হচ্ছে যে বাজলো আমেরিকার মৃত্যু ঘণ্টা। আমরা সেই 1956 সালের ব্রিটেনের যে অবস্থা সেটির সঙ্গে আসলে কম্পেয়ার করছিলাম। একটি বেরিল আয়ের যে একটি প্রবন্ধ ছিল। আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে কি সেই 70 বছরের পরের কি পুনরাবৃত্তি ঘটছে কি? ধন্যবাদ। পরাশক্তিগুলোর উত্থান এবং পতনের নিজস্ব ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারটা এরকম না যে দিন তারিখ ঠিক করা থাকে, ক্যারেক্টারিস্টিক্স দিয়ে, যেটা সাকিব ভাই বলছিলেন, যেটার ক্যারেক্টারিস্টিক্সটা কি। দেখেন, আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে কিন্তু প্রচণ্ড ধনী দেশ ছিল, মিলিটারিলিও ভেরি স্ট্রং ছিল, কিন্তু সারা পৃথিবী তাকে চিনত না। কারণ হচ্ছে সে এত দূরে, এত প্রান্তিক, তার ওই মাতুব্বরিটা সাউথ আমেরিকা ভিত্তিক ছিল। ক্যারিবিয়া এবং ল্যাটিন আমেরিকাতে সে গুন্ডামি মাস্তানি করে বেড়াইতো। এই আমাদের ভারতের মতো ধরেন, মানে মানে লো লেভেলের এক্সাম্পল দিলে আর কি, ধরেন ওই যে পাড়ার ছাচকা চোর টোর মাস্তান বলি না, ভারত ধরেন আমাদের মহল্লার একটা ছাচকা চোরের মতো গুন্ডা আর কি। তো সেই রকম গুন্ডামি করতো সে এলাকাতে। ওই ধরেন মেক্সিকোর একটা অংশ দখল করে ফেললো, ওই ভেনেজুয়েলার কোনা থেকে একটা দ্বীপ দখল করে ফেললো, ওই পানামা ক্যানেলটা দখল করে ফালা একটা ক্যানেল বানায় ফেলালো। এই সব দুষ্টামিগুলো সে করতো আর কি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন ইউরোপ হেরে যাচ্ছে রাইখের কাছে, তখন কিন্তু আপনার জায়নিস্ট লবি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সাথে তখন মানে ইস্যু এক্সচেঞ্জ করে, কারণ যুদ্ধ পরিচালনা করবার মতো সাফিসিয়েন্ট টাকা
ব্রিটিশ কলোনির থেকে সে উঠাইতে পারছিল না। আবার অ্যাট দ্য সেম টাইম যে জায়নিস্ট লবি চাচ্ছিল যে ইসরায়েলে তার একটা রাষ্ট্র করা দরকার এই ফিলিস্তিনের অংশটা যোগ করে, তখন তারা প্রস্তাব দেয় যে তোমাকে আমি টাকাও দেব এবং আমেরিকাকে আমরা যুদ্ধে নিয়ে আসবো এই শর্তে যে তুমি ফিলিস্তিনে একটা ইসরায়েল নামক রাষ্ট্র হবে, এটার জন্য তুমি ঘোষণা দিবা। সেটা কিন্তু মানে যে বেলফোর ডিক্লারেশন যেটার ভিত্তিতে আসে আর কি, যেটা দিয়ে আপনার 17 সালে তখনকার যে ব্রিটিশ ফরেন মিনিস্টার ছিল বেলফোর, তার নামই ওই ডিক্লারেশনটা যায় যে আরেকজনের জমি দখল করে তৃতীয় পক্ষকে রাষ্ট্র বানানোর অনুমতিপত্র। এর বিনিময়ে তারা জায়নিস্ট লবি হিউজ মানি ফ্লোইন করে আমেরিকাকে যুদ্ধে নিয়ে আসে। তাহলে দেখেন আমেরিকার সিভিলাইজেশন আকারে অথবা পাওয়ার আকারে ওঠার সময়টা কিন্তু খুব কম যদি আপনি ব্রিটিশ অথবা ইউরোপিয়ানদের সাথে তুলনা করেন। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই মূলত সে খুবই সুপ্রিম পাওয়ার আকারে আসছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যেটা হয়েছে, সে একা হয়ে গেছে, একাই ক্ষমতাধর আর কি। তো সাধারণত ক্ষমতা সাপেক্ষে আর একটা ক্ষমতা রাইজ করে, কিন্তু যখন ক্ষমতা থাকে না তখন তার অ্যারোগেন্সের কারণে যেটা হয় সে প্রচন্ড ভুল করতে থাকে, এবং ভুল করতে করতে যেটা হয় সে নিজেই নিজের পতনের তৈরি করে আর কি। ওই যে ঈগলের শিকার করবার মতো, যে শিকার করতে করতে তার নখ এক সময় মানে ডিসফাংশনাল হয়ে যায় আর কি। এখন আমেরিকার যেটা হয়েছে, বাড়াবাড়ি লেভেলটা এমন জায়গায় চলে গেছে, পৃথিবীর কেউই, ইভেন তার মানে চুক্তিবদ্ধ বন্ধু যারা অ্যালাইড যাকে বলে আর কি, তারা পর্যন্ত তার কথা শুনছে না, তার সাথে অনবোর্ড করতেছে না। কারণ সারা দুনিয়াতেই যুদ্ধ জিনিসটার ব্যাপারে মানুষের আর ফ্যাসিনেশন নাই, যেটা আগের শতাব্দীতে ছিল। মানে তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্টের কারণে যেটা হয়েছে, যুদ্ধ কেন ঘোষণা করা হচ্ছে, যুদ্ধের দরকার কেন, যুদ্ধের বিকল্প ছিল কিনা, এইটা সমাজের সব জায়গাতে একটা আলোচনার স্পেস আছে। আগের দিনে যেটা হতো, অল্প কয়েকটা মানুষ শিক্ষিত ছিল, একটা দুটো পত্রিকা বের হইতো, খুবই শিক্ষিত মানুষের পত্রিকাগুলো খুঁটে খুঁটে পড়তো, তারাই সিদ্ধান্ত নিত যুদ্ধ হবে কি হবে না, তারাই সিদ্ধান্ত নিত যে সেই জায়গাটা ড্রাফটিং করবে। এখন না, এখন সবার মতামত আছে যে না, যুদ্ধ হওয়ার তো প্রয়োজন নাই, এটা তো আলোচনা করে ঠিক করে ফেলা যায়। মাদুরোকে কেন গ্রেফতার করা হলো, কেন তুলে নিয়ে আসলো? তাহলে এই জায়গাগুলোতে যেটা হয়েছে যে শাসক শ্রেণীর মধ্যে যে কর্তৃত্ববাদী ক্ষমতাটা আমরা শতাব্দীর পর শতাব্দী দেখেছি, সেই জায়গাটা ভেঙে গেছে সোশ্যাল মিডিয়ার কারণে, ইন্টারনেটের কারণে, পত্রিকা নিউজের সিটিজেনশিপ যেটা আসছে, সিটিজেন জার্নালিজম যেটা আসছে, সবাই জানে হোয়াটস গোয়িং অন। এই প্রেক্ষাপটে যেটা হয়েছে যে রাষ্ট্র জায়গা থেকে নিয়ন্ত্রণ করে যুদ্ধ চাপিয়ে দেবার সেই এপিসোডটা চলে গেছে। এবং হিস্টোরিক্যালি কিন্তু যারা গত কয়েকশো বছর ধরে ইউরোপিয়ানরা দেশ শাসন করেছে, তার ভিতরে সবচেয়ে যুদ্ধবাজ জাতি কিন্তু আমেরিকানরা। এবং আমরাও যারা ইউরোপের বিভিন্ন দেশের লোকদেরকে দেখেছি, সবচেয়ে মঙ্গার টাইপের, মানে খুবই ক্র্যাক টাইপের, মনে হয় যে গাঁজা খেয়ে কথা বলে এই টাইপের লোক আর কি। প্রচন্ড মানে মাথা গরম, এখনই মার কাট, মানে মানে আমেরিকানদের দেখলে আমার ব্রাহ্মণবাড়িয়ার কথা মনে পড়তো, যে তার আর কোনো সমাধান নাই, এই টাটা নিয়ে আয় দেখি, এখনই হাত পাকা এটা ফালায় দিব আর কি। তো প্রচন্ড যুদ্ধবাজ জাতি, প্রচুর মানুষ মেরেছে। ইউরোপিয়ানদের হচ্ছে যে তারা সিস্টেমে রুল করে অভ্যস্ত বেশি। তারা ধরেন নিজেদের ভিতরে এই হিন্দুর বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে হিন্দু, ব্রাহ্মণের বিরুদ্ধে সেই সিস্টেমটা তো আমরা দেখছি না এখন কাজ করছে না, ফেল করতেছে। এবং হিস্টোরিক্যালি যেটা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা কিন্তু কোনো যুদ্ধে যেতে নাই। সে অনেক পাওয়ারফুল, সুপার পাওয়ার, কিন্তু সে যুদ্ধে যে পরাজিত হয় এটাও পৃথিবীতে কোনো নিউজে বলে না। এই যে দেখেন আফগানিস্তানে সে পালায় চলে গেছে, কিন্তু পৃথিবীতে আমেরিকা ওয়াজ ডিফিটেড ইন আফগানিস্তান এই টার্মে ওয়েস্টার্ন মিডিয়াতে কোনোদিন নিউজ হয় নাই। ভিয়েতনামে আমেরিকা যে মিজারেবলি পরাজিত হয়েছে, তার 60,000 সোলজার মারা গেছে, কোনোদিন ওয়েস্টার্ন মিডিয়া কমেন্টেটরকে শুনবেন না যে মানে মিজারেবল ডিফিট ইন ভিয়েতনাম, এটা তারা বলে না। উই হ্যাড এ চ্যালেঞ্জিং টাইম, মানে এই যে সাকিব ভাই জানে ডিপ্লোম্যাট, ইট ওয়াজ ক্রিটিক্যাল, সিচুয়েশন ওয়াজ নট ইন আওয়ার ফেভার, মানে এইরকম বিভিন্ন টার্মে তারা এগুলো বলার চেষ্টা করে। দিন শেষে আমেরিকা কি যুদ্ধে জিতলো না হারলো, কি হইলো, সন্ধি হইলো? এই যে দেখেন আফগানিস্তানের কি হইলো, আনরিজলভড। তারা বলে যে সিচুয়েশন ওয়াজ আনরিজলভড। তো আনরিজলভ মানে কি? যুদ্ধে তো আনরিজলভ কিছু নাই তো, আপনি হারছেন অথবা জিতছেন। ইরাকে আমেরিকা জিতছে, জিতে নাই তো। কোরিয়াতে আমেরিকা জিতছে, জিতে নাই তো। নর্থ কোরিয়াকে কন্টেইন করতে পারে নাই তো। ইরাক বলেন, লিবিয়া বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, এর প্রত্যেকটা দেশে মিজারেবলি হেরেছে সে। গত আমেরিকা যেটা করতে পারে সেটা হচ্ছে তার আনপ্রেসিডেন্টের ফায়ার ক্যাপাসিটি আছে। সে ধ্বংস করে দিতে পারে। একটা বিল্ডিং ধ্বংস করে দেওয়া
আর ওই বিল্ডিং, ওই জনপদকে উইন ওভার করা, জেতা, এই দুইটা কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট জিনিস। মানে পলিটিক্যালি উইন করা এটি অনেক না, তার কোনো এক্সাম্পল নাই আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে। তাই আমেরিকার পতন এটা ইনএভিটেবল। প্রশ্ন হচ্ছে, যেটা কারেক্টলি সাকিব ভাই বলেছেন, যে এর মানে কি ইকোনমিক্যালি সে স্ট্রং না? স্ট্রং। তার $40 ট্রিলিয়ন ডেট আছে, কিন্তু পৃথিবীর অর্থনীতির যে কোনো সূচককে যদি ধরেন, আমেরিকা এখনো মানে বাই ফার অনেক অনেক উপরে। টেকনোলজি বলেন, ইনোভেশন বলেন, ক্রিয়েটিভিটি বলেন, বিজ্ঞান বলেন, সব কিছুতে। আপনি চায়না তো একটা সেকেন্ডারি মার্কেট। চায়না অথবা ইন্ডিয়া অথবা জাপান এমন কোনো জিনিস আবিষ্কার করেছে যেটা না হলে আমরা বিশ্ব চলবে না, কিন্তু আমেরিকার প্রচুর মানে মেজর আপনার সাবস্ট্যান্টিভ ইনোভেশন আছে, যেটা ছাড়া পৃথিবী চলবে না। এই জন্য সে টিকে থাকবে, কিন্তু কোন ফর্মে থাকবে, মিলিটারিলি না ইকোনমিক্যালি, সেটা টাইম টু সে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এই পর্যায়ে আবার সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। ট্রাম্প বলছিলেন যে অন্যদেরকে বোকা বলছিলেন, এবং তিনি বলছিলেন যে তার তেলের নিয়ন্ত্রণ নিতে চান। এটা কি আসলে কতটুকু সম্ভব হবে? প্রথম কথা যে এটা সম্ভব বলে আমি মনে করি না। হ্যাঁ, এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ধরেন ভেনিজুয়েলাতে উনি মাদুরোকে নিয়ে আসলেন, সেই উদাহরণে উনি টেনেছেন। উনি ওইটা টানছেন, ওইটা তো এখানে কাজ করছে না, আমরা যেটা বুঝতে পারছি। কারণ উনি যেহেতু আলী খামেনি সুপ্রিম লিডার, উনাকে হত্যার পরে আরো 46 জন 50 জন বোধহয় 100 মতো মারা হয়েছে, কিন্তু তাতে তো এটা ডিগ্রেডেড বলা হচ্ছে, অর্থাৎ সরকারের হয়তো মান একটু কমেছে, কিন্তু সরকারকে মারার পরে যেটা দেখা যাচ্ছে যে উনারা যারা আসলে একটু প্র্যাকটিক্যাল ছিলেন, যারা একটু বাস্তব জ্ঞান নিয়েছিলেন, যারা আসলে আমেরিকার সাথে একটু শান্তি করতে চাচ্ছিলেন, তাদেরকে মারা হয়েছে। এবং আসলে যারা অত্যন্ত মানে আমেরিকার কে মেনে নিবে না, IRGC-র ইসলামিক রেভলিউশনারি গার্ডের যে নেতৃত্ব, আর একটু বয়স কম, যারা সিরিয়াতে ট্রেন্ড হয়েছে, তারাই কিন্তু এখন উপরে উঠে আসছে। সুতরাং উনি ইরানের সরকার উনাকে তেল দিবে এটা হইতে পারে না। এখন আপনি আসেন যে উনি খার্গ আইল্যান্ড দখল করলো, কথার কথা, হ্যাঁ খার্গ আইল্যান্ড উনি দখল করলো, তো দখল করার পরে কি হবে? খার্গ আইল্যান্ড দখল করলে ওরা তো ওদের মানে ইরানের আপনার ড্রোন আছে, ইরানের মিসাইল আছে, শর্ট রেঞ্জ মিসাইল আছে, মিডিয়াম রেঞ্জ মিসাইল আছে। সে দরকার হলে 250 মাইল দূর থেকে মিসাইল মারবে, না হলে সে 500 মাইল দূর থেকে মিসাইল মারবে, না হলে সে 1000 মাইল দূর থেকে মিসাইল মারবে। এখন তো আমরা দেখলাম যে এইবার দেখলাম যে ওরা যখন বলছিল যে ইরানের এমন ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ আপনার রেঞ্জ হচ্ছে গিয়া 2000 কিলোমিটার, সেখানে তারা 4000 কিলোমিটার দূরে দিয়েগো গার্সিয়াকে আক্রমণ করেছে। হ্যাঁ, মানে করেছে। সুতরাং এবং আমি কিন্তু মনে করি যে তারা এই যে আপনার USS জেরাল্ড ফোর্ড, যেটাতে বলছে লন্ড্রিতে আগুন লেগেছে, আমি মনে করি না এটা লন্ড্রির আগুন, এটা আমি মনে করি এটা ক্ষেপণাস্ত্র। আমাদের একটা প্রশ্ন, যে লন্ড্রির আগুন কিভাবে? এটা একটা চাপা, মানে সরি মিথ্যা কথা বলা হচ্ছে, যে এই যে একটু আগে যে আমার ভাই ফুয়াদ বলল, যে সেটা হচ্ছে যে এইখানকার আন্তর্জাতিক গণমাধ্যম তো সাম্রাজ্যবাদীদের ইয়ে করে, তাদের পক্ষে কথা বলে। সেই জন্য আপনি দেখবেন যে তারা ভিয়েতনামে যে যুদ্ধ হেরেছে, এখন আবার দেখলাম আজকাল নতুন দেখলাম যে সেটা হচ্ছে বলছে 2 রকম হারা হয়। একটা হচ্ছে গিয়ে সামরিক হার, যেটা নাকি তাদের হয় নাই, আর একটা হচ্ছে কৌশলগত হার, যেটা তাদের হয়েছে। তারা এখন এটাকে, কিন্তু এইবার বলছে যে এইবার তারা ইরানের কাছে সামরিকভাবেও হারতে পারে, এখন এই অবস্থা। সো আপনি জানেন যে দুটো লেন ইয়ে দিয়ে যায়, হরমুজ দিয়ে যায়, সব পুরো ইয়েতে তো যায় না, একদম লেন আছে কিন্তু যেগুলো গভীর, যেখান দিয়ে ট্যাঙ্কার যাইতে পারে, সেগুলো আবার ওমানের ইয়েতে পড়েছে সীমা। হ্যাঁ, কিন্তু ওরা তো একদম 10-15 মাইল এদিকে ওদিকে। সো আমি মনে করি যে ওইটা কেউই এখন পর্যন্ত বলছে না, আসলে কেউই বলছে না। আমি আজকেই একজন জেনারেলের কথা শুনছিলাম, রিটায়ার্ড জেনারেল, তিনি পক্ষের, ট্রাম্পের পক্ষের, তিনি বলছেন হ্যাঁ আমরা এটা দখল করব, দখল করার পরে হোপফুলি আশা করছি যে হরমুজ খুলবে। তা আশার উপরে তো আসলে সেনাবাহিনীর কৌশল হয় না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে উনি দখল করবেন, উনি দখল করে যেটা করতে পারেন যে ইরানের যে টাকা, ওই ইরান এখন কিন্তু প্রতিদিন 1 মিলিয়ন থেকে 1.5 মিলিয়ন আপনার ব্যারেল পার ডে কিন্তু সে করছে, বিক্রি করছে। তার এখন এটার দাম 115, কিন্তু আসলে আমি আজকে খবর পেলাম যে এশিয়াতে এটা বিক্রি হচ্ছে $160, 160-তে বিক্রি হচ্ছে, হিউজ। সুতরাং ওনারা 160 থেকে যদি ডিসকাউন্টও আমি ধরি $30 করে যদি 130-তেও বিক্রি করে, তার মানে ও প্রতিদিন 1 মিলিয়নের জায়গায় $100 মিলিয়ন করে কামাচ্ছে, ধরেন $113 মিলিয়ন করে কামাচ্ছে, বা $130 মিলিয়ন।
সেইটা হয়তো সে আটকাইতে পারবে। এই যে খার যখন সে ধরবে তখন সে আটকাতে পারবে, তাছাড়া আর তার কোনো কাজ হবে না। কারণ ইরানের যেটা মেইন দুটো, তো একটা হচ্ছে যে সে আপনার গালফ আরব কান্ট্রিগুলোকে আক্রমণ করতে পারছে, ইসরায়েলকে সে আক্রমণ করছে রিটালিয়েশনের প্রতিক্রিয়া, এবং যতক্ষণ পর্যন্ত তার আক্রমণ ঠেকানো যাচ্ছে ততক্ষণ কিন্তু ইরান কিন্তু হারে নাই, এবং সেই হিসেবে ইরান আর সবচেয়ে বড় কথা হচ্ছে হরমুজ প্রণালী সে আটকে রেখেছে। খার্গ আইল্যান্ড যদি দখলও করা হয় তাহলেও হরমুজ প্রণালী খুলছে না। সুতরাং আমার মনে হয় অ্যানাদার মান্থ যদি নিতে চায় নিবে, কিন্তু আমরা তো ডোনাল্ড ট্রাম্পকে বলি যে সে বেশি দিন নিতে পারে না। স্টক মার্কেট অলরেডি আপনি দেখেছেন ফল করছে, বন্ড প্রাইসেস বেড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে আর আদার 2 উইকস পরে ট্রাম্প সাহেব আর এটা পারবে বলে আমি মনে করি না। আমি একটা ফোরকাস্ট করে ফেললাম, আই ডোন্ট নো, এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। কিন্তু এটা বেশি দিন মানে উনার এই ভাবে উনি যেভাবে চিন্তা করছেন গ্রাউন্ড ইনভেশন দিয়ে উনি কখনোই তেল নিতে পারবেন না। জি, আপনার বক্তব্য শুনছিলাম, আপনি বলছেন যে 2 উইকস, 2 সপ্তাহ কথা। 2 সপ্তাহ থেকে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই, আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসার আগে। কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রধান ভূ রাজনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্য সংঘাত সম্ভবত অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হবে। তার মতে ডোনাল্ড ট্রাম্প চাইলেই একতরফাভাবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না। একতরফাভাবে ট্রাম্প চাইলেও এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন না, এটি তিনি মনে করছেন, এবং জুন পর্যন্ত এটি দীর্ঘায়িত হতে পারে বলে একটি আভাস দিয়েছেন। মানে এটাই তো ক্লাসিক্যাল ট্র্যাপ আর কি, যে আপনার সেখান থেকে সে বের হইতে পারছে না। এবং দেখেন আমেরিকার সামনে ক্লাসিক্যাল ট্র্যাপ, দারুণ একটি শব্দ বলেছেন। যে আপনার তার হাতে অপশন কি, যে সেই ব্রেটন উড কনফারেন্স থেকে শুরু করে পেট্রোডলার যে চুক্তি করলো, এই পুরো আমেরিকার ফাইন্যান্সিয়াল এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যে মানে ইন্টার রিলেশনশিপ, এটা এবার ব্রেকডাউন হতে চলেছে ফর দ্য ফার্স্ট টাইম। এটার আগে কখনো এই চ্যালেঞ্জের মুখে পড়ে নাই। দেখেন যে আগে তো সেই 60s আগে থেকে গোল্ডের অ্যাগেনস্টই টাকা ছাপাইতো। ব্রেটন উড কনফারেন্স থেকে এইটা আমেরিকা একতরফাভাবে উজ্জ্ব করে চলে আসছে 60s বললো যে না, আমরা এই গ্যারান্টি দিতে পারবো না। এই যে $40 ট্রিলিয়ন ঋণ হয়েছে, কিভাবে হলো? সেটা আসলে কাগজ ছাপিয়ে আপনাকে আমাকে দিচ্ছে, তার হাতে কিন্তু রিসোর্স নাই। শুধু সৌদি আরেবিয়া তার কাছে যে পরিমাণ টাকা পাওনা আছে, এইটা দেবার মতো গোল্ড আমেরিকার কাছে নাই। এখন আপনি বাকি পৃথিবীর দেশগুলোর অবস্থা চিন্তা করেন, তার কি পরিমাণ টাকা আছে, বন্ড আছে ট্রেজারিতে এবং ইনভেস্টমেন্ট আছে। এখন চুক্তিটা কি ছিল? সিম্পল জিনিস, যে গালফ কান্ট্রি পার্টিকুলারলি সৌদি আরবের সাথে চুক্তি হয়েছে, তোমার তেল গ্যাস তুমি শুধু ডলারে বিক্রি করবা, আর এর বিনিময়ে তুমি কি পাবা? তোমার তেল গ্যাসের সেফটি এবং ফ্রি সেল। তুমি সারা দুনিয়াতে ব্যবসা করবা এক্সক্লুসিভলি, এটা আমরা ইনশিওর করব। তাহলে সারা দুনিয়ার মানুষকে যখন ডলারে তেল গ্যাস কিনতে হচ্ছে, ওই ডলারটা তো ওখানে মজুদ হচ্ছে। তাহলে টাকাটা, সম্পত্তিটা, রিসোর্স আমার আপনার গরিব দেশের, কিন্তু এটার অ্যাকাউন্ট ট্রেজারি মেনটেন করছে হচ্ছে আমেরিকা, যে এটা আপনি তার ব্যাংকে রেখেছেন, তাহলে ওই সম্পত্তিটা ওখানে জমা আছে। এসালমের মতো চিন্তা করেন আর কি, পিওর ফাইন্যান্সিয়ার। টাকা আমার আপনার এসালমের খাজানাতে ওইটা জমা রাখা লাগে। ওই খাজানা বিক্রি কইরা এসালম সিঙ্গাপুরের নাগরিক হয়, বউ বাচ্চা নিয়ে একটা অভিশপ্ত জীবনযাপন করে। এটার ভিতরে তো কোনো জৌলুস নাই, তো এই জীবনটা তো একটা অভিশপ্ত কার্স লাইফ। তো সেই জায়গাতে আমেরিকা এই প্রথমবারের মতো এই পেট্রোডলার ব্রেটন উড কনফারেন্সের চুক্তিতে তার প্রথমবার আঘাত এসছে, কারণ সে গালফ কান্ট্রিগুলোর পেট্রোলিয়ামের, ডিজেলের নিরাপত্তা দিতে পারছে না। ইতিমধ্যে দেখেছেন যে গালফ কান্ট্রির প্রত্যেক দেশে আমেরিকান বেস একদম ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওতে দেখেছেন সোলজাররা পালায়া চলে গেছে, 13টার মতো বেস গুটায় ফেলছে। কিন্তু কেউ কেউ বলছে এটা শতাধিক স্থাপনাতে আপনার এটা অ্যাটাক করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে গালফের প্রত্যেকটা তেল শোধনাগারে কোনো না কোনো ফর্মে অ্যাটাক করা হয়েছে, বাকিগুলোতে করা হবে বলে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে। তাহলে পেট্রোডলার চুক্তি যদি আমেরিকা সাস্টেইন করতে না পারে, আমেরিকার এই ডেড বেস ইকোনমি কলাপস করা ছাড়া সিম্পলি কোনো অপশন নাই। কারণ সে দেখবেন কদিন পর পরই কিন্তু ফেডারেল জব চলে যায়, কারণ ঋণের, লোনের যে ডেটের যে সিলিং আছে, এই সিলিং ক্রস করে। কংগ্রেস তখন এটা পাশ করতে হয় যে আমি কি পরিমাণ লোন আরো নিতে অ্যালাউ করব। মানে একটা কমপ্লিটলি ঋণগ্রস্ত দেশ যে সংসদে প্রতি বছর আইন করে করে তার ঋণের পরিমাণ বাড়ায়, যে ঠিক আছে আমার এখন 1 কোটি টাকা ঋণ আছে, এই বছর আমি প্রেসিডেন্টকে আরো 1 কোটি টাকা ঋণ করে দেশ চালানোর জন্য বলছি। তাহলে আপনি ঋণ করে ঘি খাওয়ার এই অর্থনীতি কতদিন চালাবেন?
এবং সেটা চলছে কিসের উপরে ভিত্তি করে? সৌদি আরবের মাথায় বন্দুক রেখে, যে তোমার তেল গ্যাস আমার টাকায় কিনতে হবে, আমার নোট দিয়ে কিনতে হবে, কারণ এটা আমি গোল্ড দিয়ে এটা ব্যাকআপ করতে পারবো না। তাহলে এই অর্থনীতির বেস যখন থাকবে না, তখন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা আছে, যে আমার এই যে অস্ত্র বানানো, মিসাইল বানানো, জিনিসপত্র বানানোর এই যে বিশাল ইন্ডাস্ট্রি, সেটা চলবে কিভাবে? কারণ এই যে ব্ল্যাক ওয়াটার যে আছে, তাকে তো টাকা দিতে হবে, ট্রেজারি থেকে তো টাকা তো পেমেন্ট করতে হয়, সে টাকাটা দিবে কোত্থেকে? সে টাকাটা পেমেন্ট করতে পারবে না। এইভাবে যেটা হবে যে অর্থনীতি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কলাপস করবে। তখন আমেরিকার হাতে অপশন থাকবে কি? অ্যাজ অ্যান ইকোনমিক পাওয়ার হিসেবে বেঁচে থাকা, অথবা মিলিটারি পাওয়ার হিসেবে বেঁচে থাকতে গিয়ে পতিত হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। এবং পৃথিবীতে এই রকম ভিক্টরি জায়গাগুলোকে একটা ল্যাটিন টার্ম দিয়ে বলে ফিরিক ভিক্টরি, যে ওই যে ফিরেসের ওয়ার্ড ছিল আপনার কয়েক হাজার বছর আগে। যুদ্ধে এত ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজা শত্রুর রাজপ্রাসাদ দখল করবার পরে এমন অবস্থা হয়েছে, ওই রাজপ্রাসাদের জন্য দারোয়ান ছিল না তার সেনাবাহিনীতে। মানে আপনি একটা সৈন্যবাহিনী নিয়ে বিশাল যুদ্ধ করে বঙ্গভবন দখল করে ফেলছেন, এখন বঙ্গভবন পাহারা দিতে তো দারোয়ান লাগবে, তো চুপ্পু না হয় পালায় চলে গেছে, এখন দারোয়ানও নাই, আপনার দারোয়ান টারোয়ানও সব মরে গেছে। মানে আপনার মানে লস ওয়াজ সো মাচ, ইট মিনস ট্যান্টামাউন্ট টু ডিফিট আর কি। জি। তো সেই রকম একটা বাস্তবতার দিকে এখন আমেরিকা যাচ্ছে আর কি।